ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। একজন মূল চক্রী নয়, এই এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে পরে একজন বা দুজন নয়, এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। পুলিশ দাবি করছে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি দুই মূল চক্রের মধ্যে একজন। ইংরেজ বাজারের আরেক দাপুটে তৃণমূল নেতাও আঙুল তুলছেন সেই নরেন্দ্রনাথ তিওয়ারির দিকেই। কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় থেকে নিহত দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী দাবি করছেন একজন বা দুজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়, আরও মাথা রয়েছে এর পিছনে। আর তাই বারবার প্রশ্ন উঠছে খুনের নেপথ্যে বড় মাথাকে, বিশেষ কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? ছোট মাথা হোক, মাঝারি মাথা হোক, বড় মাথা হোক, সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা, এলাকা দখলের লড়াই, মধু ভাণ্ড নিয়ে কি লন্ডভন্ড কাণ্ড? পুলিশ সূত্রে দাবি মালদার রেলের ওয়াগন থেকে মালপত্র লোডিং আনলোডিং এর কাজ হয়, যেখান থেকে মোটা অঙ্কের টাকা রোজগার করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই লোডিং আনলোডিং সংক্রান্ত ব্যবসা থেকে টাকা রোজগার করতেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিও। কিন্তু সম্প্রতি সেই ব্যবসায় ভাটা পড়ে, নরেন্দ্রনাথ তিওয়ারির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন দুলাল সরকার। খুনের নেপথ্যে এটাও অন্যতম মোটিভ বলে মনে করছেন তদন্তকারীরা। নিহত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় রোহন রজক নামে আরও একজনকে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। তার নামে মালদা জেলা পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে। পুলিশ সূত্রে খবর, এই রোহন রজক আগে দুলাল সরকারের টিমে ছিলেন। দুলাল সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় পরবর্তীকালে তিনি নরেন্দ্রনাথ তিওয়ারির টিমে চলে আসেন। আর এই রোহনের সঙ্গে দুলালের শত্রুতার সুযোগ নিয়েই দুজনে মিলেই দুলালকে খুনের ছক কষেন। পুলিশ সূত্রে খবর, মালদার ঘটনায় ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত রোহন, যার নামে মালদা পুলিশ 2 লক্ষ টাকা ইনাম ইতিমধ্যেই অ্যানাউন্স করেছে। এই রোহন আগে দুলাল সরকারের হয়ে কাজ করত এবং মালদার গুডশেড রোডে সেখানে লোডিং আনলোডিং এর ঠিকাদার হিসাবে কাজ করত। পরবর্তী ক্ষেত্রে একটি মাদকের মামলা হয়। শুধু তাই নয়, দুলাল সরকারের সঙ্গে রোহনের সমস্যা হয়, ঝামেলা হয় এবং রোহন নরেন্দ্রনাথ তিওয়ারির টিমে জয়েন করে। একটা জেলার নেতা, তাকে খুন করা হলো শুধু চুরির জন্য। নরেন্দ্র তিওয়ারির রোজগার বন্ধ হয়েছে তাই। নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইরা ওখানে অনেক বিজনেস করতো, রেলে বিভিন্ন ধরনের বিজনেস করতো, হতে পারে। কিন্তু আমার নোটিস এরকম নয় যে বাবলার সঙ্গে নন্দুর সঙ্গে যেটা কন্ট্রোল হয়েছিল ইলেকশন রিলেটেড, পলিটিক্যালি না। ও হেরে গেল, ও দাঁড়াতে পারলো না, আর ওর খাস তালুকে পারলো, জিতে গেল, এটাই। মালদা জেলা পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন আগেই সিসিটিভি ফুটেজে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দেখা গেছে রোহন রজককে। দুলাল সরকারকে খুনে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশের দাবি, শুধুমাত্র নরেন্দ্রনাথ তিওয়ারি নয়, রোহনের সাথে নিয়মিত যোগাযোগ ছিল আরেক ধৃত স্বপন শর্মারও। আততায়ীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন স্বপন শর্মা। অপরাধ জগতের সঙ্গে পুরনো যোগাযোগের সূত্র ধরেই তিনি আগ্নেয়াস্ত্র জোগাড় করেন। আরেক অভিযুক্ত বাবলু যাদব দুলাল খুনে ব্যবহৃত বাইক ও আততায়ীদের আস্তানার ব্যবস্থা করে দেয়। দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে, দিদি মনে করলেই ছাতা খুলতে পারে। তদন্ত যে গতিতে এগোচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে তদন্ত দ্রুত সম্পন্ন হবে, দোষীরা চিহ্নিত হবে এবং সেই দোষীদের মধ্যে কেউ যদি আমাদের দলের সাথেও যুক্ত থেকে থাকে, সে যে পার পাবে না, সে যে রেহাই পাবে না, সেটাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গৃহীত পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণিত। দুলাল সরকার খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ধৃত শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল নেতা খুনের কিনারা কি হয়ে গেল, নাকি পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় রহস্য? প্রশ্নটা উঠছে তার কারণ হলো, প্রত্যেকে বারবার বলছেন এর নেপথ্যে আরো বড় মাথা রয়েছে। যাকে খুন করা হয়েছে তার স্ত্রীও বলছেন, আবার যাকে গ্রেফতার করা হয়েছে তিনিও বলছেন। আরও কিছু যারা রয়েছে মাথা, তারাও সবসময় ইনডাইরেক্ট ডাইরেক্ট চোখ রাঙানি দিয়ে গেছে। তৃণমূল নেতা খুনে এখনো অব্দি পুলিশের জালে ধরা পড়েছে আরো 6 জন,
যার মধ্যে রয়েছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিও। কিন্তু তারপরও মূল চক্রে নিয়ে কিন্তু জল্পনা থামছে না, বরং বাড়ছে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। স্বামীর খুনের পর নিজের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন চৈতালি সরকার, যিনি নিজে ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মানুষের কাছ থেকে শুনেছি আমাদের একটু ভয়ের কারণ রয়েছে, সেই সমস্ত কথাবার্তা শুনে আমাদের নিরাপত্তার একটা চিন্তা তো রয়েছে। আপনিও প্রাণনাশের মানে একটা আশঙ্কা করছেন নিজের, বা একদম সেই চোখ রাঙানি বা ইয়েটা এখনো যায়নি সেসব মানুষের, তবে তাদের এতটা বড় ঘটনা ঘটানো উচিত ছিল না। দুলাল খুনে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ দাবি করেছে এই দুজনই মাস্টার মাইন্ড। স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতী, ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। আবার নিহত তৃণমূল নেতার স্ত্রী শুরু থেকেই দাবি করে আসছেন খুনের পিছনে আরও মাথা রয়েছে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথের গ্রেফতারির পরও সেই দাবিতেই অনড় রইলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে, নইলে দুলালবাবুর মতো মানুষকে এইভাবে মারাটা সম্ভব ছিল না। এখানে যাদের যাদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন তারা দলগতভাবে তারা চেয়েছিল তার দুলাল সরকারের ক্ষমতা খর্ব করার জন্য, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এই পথে গেছে। এবং একজন নয়, আমি বারবারই বলেছি একাধিক জন রয়েছেন যারা এর সাথে যুক্ত, আমার মনে হয়। তাই আমি সবসময় দেখতাম নেতৃত্ব একজন বা এরাও সবসময় একটা চোখ রাঙানির একটা চেষ্টা চলতো আমরা আসতে যেতে। শুধু চৈতালি সরকার নয়, মালদা থেকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও দলের রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুলাল সরকারের খুনের পিছনে বড় মাথার যোগের তত্ত্ব শোনা গেছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার মুখে। এমনকি গ্রেফতারির পর নরেন্দ্রনাথ তিওয়ারিও একই দাবি করেন। বড় মাথা না থাকলে হয় না, প্রকৃত মাথাটাকে বের করুন। একজন নেতা আছেন, তিনি করেছেন। আর তাই বারবার প্রশ্ন উঠছে, খুনের নেপথ্যে কি কোনো পাকা মাথা আছে? তার নির্দেশে তদন্ত হচ্ছে, সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। এর আগে বহরমপুরে সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা, তার বিচার হয়নি। পানিহাটির কাউন্সিলরকে মেরেছে, তার বিচার হয়নি। তপন কান্দুকে মেরেছে, তার বিচার হয়নি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন, জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, বর্তমানে সহসভাপতি, ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে কাউন্সিলর। আমি বলছি তাকে প্রকাশ্য দিবালোকে এই মারাত্মক সিসিটিভি ফুটেজ যেভাবে মারা হলো, তারপর স্ত্রী বলছেন যে ইঙ্গিতটা স্পষ্ট যে দলের ভেতরের মাথা আছে। এখন দুলালবাবুর স্ত্রী যে কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা উনি বললেন যে বিকৃত মানুষ রয়েছে এরকম, বিকৃত মনের মানুষ রয়েছে এরকম। এবং দুলাল সরকার সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি যে 3 দশকের উপর ধরে মানুষের পাশে থেকেছেন এবং ওই মালদা শহরে এরকম প্রচুর অন্ধকারের শক্তি, প্রচুর অসামাজিক শক্তি, সেই শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এই লড়াইটা করবার জন্যই তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন। এবং এই জনপ্রিয় হওয়ার জন্য যারা এই ধরনের জনপ্রিয় হয়ে ওঠে তাদের তো শত্রু তৈরি হয়, সবসময় তো শত্রু তৈরি হয়। এখন তদন্ত চলছে, 5 জন অ্যারেস্ট হয়েছে, 2 জনের নামে হুলিয়া জারি হয়েছে, 2 লক্ষ টাকা করে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। তারা তো মিডলম্যান, কিন্তু মোটিভটা তো রাজনীতি। পড়ে যাচ্ছে, আপনি মনে করুন 2001 সালে খড়গপুরের সিপিআই নেতা ওখানকার নারায়ণ চৌবে খুন হয়েছিলেন এবং তিনিও কিন্তু ওরকম একই রকম প্রচন্ড জনপ্রিয় ছিলেন। এবং তার ক্ষেত্রেও আমরা দেখেছি রেল মাফিয়াদের কথা বলা হয়েছিল এবং তার পরবর্তীকালে তার দুই ছেলে অত পিছনেও যেতে হবে না। 2 দিন আগে বীরভূমে কঙ্কালীতলার উপপ্রধান সে বলছেন যে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছেন, আর অভিযোগ তৃণমূলের আরেক নেতার দিকে। যতক্ষণ না পর্যন্ত পুরো তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা এরকম স্পেসিফিক করে কি করে বলবো যে এইটার পিছনে একেবারে স্পেসিফিক্যালি এটাই আছে, এটা আমরা বলতে পারি না। কিন্তু এটার মধ্যে সম্ভাবনা থাকতে পারে। একজন নেতা বলছেন প্রাণনাশের আশঙ্কা, 3 দিনের মধ্যে তার বাড়িতে বোমাবাজি। সুশান্ত ঘোষ ওই রকম ভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা হলো, ট্রিগার জ্যাম না হলে বা সুশান্ত ঘোষের ওপর গুলি চলে যেত।
কে মারতে চেয়েছিল এখনো পর্যন্ত আমরা জানলাম না। এলাকায় মানুষ মিছিল করলেন যে খুনির পরিচয় জানার জন্য, এখনো সামনে আসেনি। বাগুইহাটির কাউন্সিলর তোলাবাজিতে অভিযুক্ত, সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, পুলিশ খোঁজ পাচ্ছে না। কোথাও কি রাজনীতি যুক্ত থাকলে পুলিশ অ্যাক্ট করছে না? না, একটা ব্যাপার হয়েছে যে এক্ষেত্রে যে সাহসিকতা, যেভাবে দুঃসাহস দেখিয়ে চেস করে মেরেছে, তার মানে ওরা আগে কি করেছে, ওর মুভমেন্ট দেখে গেছে, চেস করেছে, ওখানে যাবে মেরেছে। কিন্তু এই যে ঘটনাটা একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট তো নয়, তো আমরা যেটা বললে তো পরপর হয়েছে, পরপর দেখাবো আমি। সুশান্ত কসবায় যিনি বেঁচে গেছেন, ওরা মানে বাবা মায়ের আশীর্বাদ এবং স্ত্রী সিঁদুরের জোর ছিল, বেঁচে গেছে কপালের জোরে। কিন্তু এই যে বন্দুকটা খারাপ ছিল সেটাও বলুন, সেই জন্যই বেঁচেছে। পিস্তল হলে অনেক সময় লক করে, রিভলভার হলে হয় না, পিস্তলে লক হয়ে যাবে। আপনি সব লক ফক বোঝেন, আমরা তো সব বুঝি না। তো সে এখন কথা হচ্ছে এই যে এটা কিন্তু খুব অ্যালার্মিং, বরাবরই কিন্তু এর আগের দিন আলোচনা দিয়ে বলে যাবে, এটা খুব অ্যালার্মিং। এবং ওনার যে নিয়তের বিধবা স্ত্রী যে কথা বলেছেন, উনি কিন্তু যেটা বলছেন প্রথম থেকে একই কথা বলছেন, এবং সরকার পক্ষেও যাদের দলের লোক তারাও কিন্তু বিরোধীদের দিকে আঙুল তোলেনি এখনো পর্যন্ত। উনি পরিষ্কার অন ক্যামেরা বলছেন দিনের আলোর মতো পরিষ্কার কারা হিংসে করতে দুলাল বাবুকে। কিছুই না, আপাতত ইট ইজ টু আর্লি টু মেক কমেন্ট রিগার্ডিং দি মোটিভ অ্যান্ড ইনসিডেন্ট। কিন্তু কথা হচ্ছে দল যখন বড় হয় না, এখন এলাকা দখলের ব্যাপারটা এসে যায়। এলাকা দখল মানেই হচ্ছে পয়সা, ঠিক। এবং পয়সা এমন পয়সা, এখন নতুন আমরা কনসেপ্ট দেখলাম যে এক একজন কাউন্সিলর এবং এক একজন এমন পয়সা পেয়েছে অ্যাকাউন্ট ফর করতে না পেরে বলছে আমরা সমাজসেবা করে পেয়েছি। সমাজসেবা করে যে কোটি কোটি টাকা হয় এবং কেজি কেজি সোনা, কেজি কেজি সোনা হয়, এই কনসেপ্ট আমাদের মানে আগে ছিল না। এবং আমরা এটা বলেওছিলাম অন্য অন্য সময় যে তাহলে এটা ভাই পেটেন্ট নিয়ে নিন না, আমাদের তো এতগুলো চাকরি করে কিছু হলো না, তো এটা পেটেন্ট নিয়ে নিন, সমাজসেবা পেটেন্ট নিয়ে নিলে আমার মেয়েদের শিখিয়ে দেবো। তাহলে কিন্তু আজ পর্যন্ত সে পেটেন্ট নেওয়া হয়নি। আজ এই যে জিনিস, এই অর্থম অনর্থম। উনি 13-14 বছর উনি ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13-14 বছরে 1 গন্ডা কাউন্সিলর খুন হয়েছে আর একজন এমএলএ খুন হয়েছে। এই কোনোটার ক্ষেত্রেই একমাত্র তপন কান্দু ঝালদা ছাড়া বিরোধীদের দিকে কোনোটার ক্ষেত্রেই আঙুল ওঠেনি। এমএলএও যিনি খুন হয়েছিলেন বলছি, তিনি যখন মুকুল রায় দল ছাড়লেন তারপরে বিরোধীদের দিকে আঙুল উঠেছিল, তার আগে আঙুল ওঠেনি। এটা কিন্তু মাথায় নিতে হবে। দেখুন, আমি বলছি যে আজকে বাবলাদা মারা গেছেন, বাবলা সরকার মারা গেছেন, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তিনি কোনো ধোয়া তুলসী পাতা ছিলেন না। আমাদের সভাপতি অলরেডি বলেছেন যে একদিনে 3টে বাড়ি রেজিস্ট্রি করেছেন। ওনার যারা শোকাতুর যারা সহকর্মীরা ছিলেন তারা বলছেন হাজার হাজার মানুষের পেটের ভাত দিতেন। উনি কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, কোন রতন টাটা ছিলেন যে উনি হাজার হাজার মানুষকে পেটের ভাত দিতেন? তখনই সন্দেহ হবে যে এখানে বড় কোনো টাকার অঙ্ক আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, কিছু খারাপভাবে নেবেন না, আমি সবাইকে মানে সম্মান দিয়ে হাত জোর করেই বলছি, কিন্তু যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সেটা হচ্ছে যে বাবলা বাবুর স্ত্রী যে কথাগুলো গত কদিন ধরে বলে যাচ্ছেন, 4 দিন ধরে, তাতে বোঝা যাচ্ছে উনি কাউকে না কাউকে অ্যাপ্রিহেন্ড করছেন, কিন্তু উনি তাদের নাম বলছেন না। আমি শুনেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি স্বর্গে তৈরি হয়, তাতে স্ত্রী স্বামীর খুন হবার পর একদম সুস্থ সবল টাটকা তাজা স্বামী, সে আচমকা বাড়ি ফিরল না, হঠাৎ সে ইরেস্ট হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও শোক সামলে সমস্ত কিছু সামলে তিনি কিন্তু নাম বলছেন না। এটাও দুটো ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে যে নাম বললে তিনি নিজে আক্রান্ত হতে পারেন, পুলিশ সিকিউরিটি দেবে, আর দ্বিতীয় হচ্ছে, সেটা আমি পজিটিভলি দেখবো, যে তিনি নিশ্চিত না হয়ে হয়তো পুলিশকে বলছেন তদন্তে সাহায্য হবে এরকম তথ্য দিচ্ছেন, কিন্তু সেটা পাবলিকলি বলছেন না। এটা কিন্তু এটা হলে একটা অনুপম দত্তর ক্ষেত্রে আমি দেখেছি, অনুপম আমার ছোট ভাইয়ের মতন, এক কলেজে আমার জুনিয়র ছিল। আমি দেখেছি প্রথম দিন তার স্ত্রী বলেছিলেন যে সিবিআই চাই, পরের দিন এক নেতা, যে নেতা এখানেও গেছিলেন, সেই নেতা ওখানে যাওয়ার পর তিনি বললেন সিআইডিতেই সন্তুষ্ট, ক্যান্ডেল মার্চে বেরিয়ে পড়েছিলেন। তারপর কাউন্সিলর হয়ে যাওয়ার পর সব চাপা পড়ে গেছে, ধামা চাপা পড়ে গেছে, আর কিচ্ছু নেই। আমি বলছি 1 সেকেন্ড দিন, যে কড়া নির্দেশ দিয়েছেন, কেজি মানে ওজন নয়, কুণাল ঘোষ, তিনি বলেছেন কড়া নির্দেশ দিয়েছেন। কড়া নির্দেশটা কি বলেছেন? সুপার, এই ডিআইবি সব ব্যর্থ, এদের সরিয়ে দাও। একটাও সরিনি। আমি থ্যাংক ইউ বলবো এই অর্ণবদাকে এবং ওনার স্ত্রীকে, যে দুজনেই বলেছেন বিকৃত মানসিকতার লোকেরাই তৃণমূলটা করছে।
বিকৃত মানসিকতার লোকেরা তৃণমূল করছে এই কথা আমি বলিনি। আমি ওনার স্ত্রী যেটা বললেন আমি সেই কথাটাই আরেকবার এখানে রিপিট করলাম। বিকৃত মানসিকতার লোকেরা কি করছে? না না, বিকৃত মানসিকতার লোকেরা উনি বলেছেন, এটা আমি বলছি না যে উনি বলেছেন। আমি যেটা বলছি যে আমরা যদি এরকম একটা ভাবি, এরকম একটা সমাজের কথা ভাবি যেখানে এই ধরনের কোনো অন্ধকারের শক্তি নেই, কোনো কিছু মানে খারাপ কিছু নেই, সেটা আমার মনে হয় খুব একটা মানে স্বাভাবিক ভাবনা হবে না। ঠিক, অন্ধকারের শক্তি করেছে, কিন্তু একজন মানে আমি স্ত্রীর যুক্তি দিয়েই বলছি যে একজন চেয়ারম্যান হতে পারেন, তাকে খুন হতে হবে, তাকে পথের কথা মনে করবে, এটাই তো সবচেয়ে মানে বিস্ময়ের এবং সবচেয়ে বেশি মানে খারাপ লাগার জায়গা যে আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, সমস্ত দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের সেই যে পরিণতি, সেই পরিণতি এইরকম জায়গায় যদি চলে যায় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলবো সুমনদা যে সজলদা এত সুন্দর সুন্দর কথা বলছেন বটে, ওরা বারবার বলেন যে দুষ্কৃতি দমনে আমরা উত্তরপ্রদেশ মডেল ব্যবহার করি, তো ওখানে আমরা বিকাশ দুবেকে দেখেছি, ওখানে আমরা সোনু কানোজিয়াকে দেখেছি যাকে মঞ্চে তুলে গলায় মালা পরানো হয়েছে, তার এগেনস্টে 27টা খুনের মামলা রয়েছে, তাকে বিজেপিতে নেওয়া হয়েছে। 2023 সালে এপ্রিল মাসে সমাজবাদী পার্টি একটা লিস্ট করেছিল যে কোন কোন দুষ্কৃতী কারা কারা রয়েছে উত্তরপ্রদেশে। তার মানেটা হচ্ছে যে এটা একটা ফেনোমেনন। আদর্শ বলে কিছু নেই, ফলে শেষ পর্যন্ত ক্ষমতার বৃত্তের মধ্যে থাকো, ক্ষমতাকে ব্যবহার করো, পদকে ব্যবহার করো, এবং ভাগবাটোয়ার রাজনীতির কনটেক্সটেই কিন্তু এই দ্বন্দ্বগুলো হচ্ছে সর্বত্র। এটা আরাবুল এর ক্ষেত্রে আপনি বলতে পারেন, সেটা মালদার ক্ষেত্রে বলতে পারেন, অন্য জায়গাতেই। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কি খুব আন্তরিক এই দ্বন্দ্বগুলো মেটানো প্রশ্নে? আমি এর আগেও আপনাকে বলেছি এই কথাটা যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি মেকানিজম, সেই পার্টি মেকানিজমের মধ্যে আপাতত তুমিও ভালো ও ভালো, মানে ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, সাপের গালেও চুমু খাচ্ছে। এই যে মানে বছরকে বছর জেলা স্তরের যে অন্তর্দ্বন্দ্বগুলো রয়ে থাকছে, সেগুলো কিন্তু আমি বলছি যে তৃণমূল ভবন থেকে মেটানো হয় না। এর পাশাপাশি নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া নিয়েও বারবার প্রশ্ন উঠছে। গত বৃহস্পতিবার মালদায় বাড়ির সামনে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় জেলা তৃণমূলের সহসভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে। কেন স্বামীর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। যারা এই নিরাপত্তারক্ষী তোলাতে যাদের ভূমিকা ছিল, বা এরা সবাই জানতো হয়তো যে নিরাপত্তারক্ষী নেই, সেজন্যই তার উপরে এই নির্মম হত্যার কাণ্ডটা ঘটিয়েছে। থাকলে হয়তো এই ঘটনাটা হতো না, নিশ্চয়ই নিরাপত্তারক্ষীরা তাদের বুদ্ধি দিয়ে তাকে রক্ষা করতো বলে আমার ধারণা। মালদায় তৃণমূল নেতা খুনের দিনই তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ সুপারকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এবার ফের নিহত তৃণমূল নেতার স্ত্রীও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। দেহরক্ষী সরানো এবং গতকালকের এই ঘটনা, কোথাও কি এটা পূর্ব পরিকল্পনা, দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল বলে মনে হয়? একদম, এখন তো তাই মনে হচ্ছে। সুতোর এই মাথা থেকে ও মাথা টানলে বোঝা যাচ্ছে যে এগুলো সব প্রি প্ল্যান ঘটনাগুলো ঘটেছে, এবং বিশেষ বিশেষ কিছু মাথা বা কিছু আমাদেরই নেতৃত্ব রয়েছে বা বিশেষ পদে রয়েছেন, এরকম মানুষজনই এর সাথে যুক্ত আছে। কিন্তু যে প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না তা হলো নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কে দিয়েছিল, কেন দিয়েছিল, কার নির্দেশে দিয়েছিল? সরকার প্রশাসনের সেই কর্তা ব্যক্তির নাম কেন সামনে আনা হচ্ছে না? কাউকে কি লুকোনোর চেষ্টা হচ্ছে? আর এই আবহেই বোমা ফাটালেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি প্রশ্ন করলেন, হু ইজ শি? একটা লোক মারপিট হলো, তার বাড়িতে সিকিউরিটি হাউস গার্ড বসতে হবে, তার সিকিউরিটি অ্যারেঞ্জ হয়ে যাবে, তাকে বিভিন্ন পদে এতদিন পদ থেকে সরালো না, কে, হু ইজ শি? এটাই আমরা জানতে চাই। অর্থাৎ তৃণমূলের দাপুটে নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন কোন মহিলা নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই মহিলা কে, তার নাম কি, কোন পদে আছেন? একটা লোক মারপিট হলো, তার বাড়িতে সিকিউরিটি হাউস গার্ড বসতে হবে, তার সিকিউরিটি অ্যারেঞ্জ হয়ে যাবে, তাকে বিভিন্ন পদে এতদিন পদ থেকে সরালো না, কে, হু ইজ শি? এটাই আমরা জানতে চাই। দুলাল সরকারের সশস্ত্র নিরাপত্তা প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাশাপাশি এই আবহেই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারীও। তার ইঙ্গিত সরাসরি রাজ্যের এক মন্ত্রীর দিকে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী
দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। নিহত তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বলা হচ্ছে আপনার নির্দেশে নিরাপত্তা তোলা হয়েছিল দুলাল সরকার। এটা আপনাকে পুলিশ বলেছে? পরিবারের তরফে না, এটা পুলিশ বলেছে। আমি যে নিরাপত্তা বলবো, নিশ্চয়ই আমি এসপিকে বলবো, নিশ্চয়ই আমি ডিজিকে বলবো, ডিআইজিকে বলবো। এটা যদি ওনারা বলে থাকেন তাহলে বলবো যে বলেছে। আমি এরকম কোনো আজ পর্যন্ত এরকম কোনো ব্লেম নিয়ে রাজনীতি করিনি 2008 থেকে। শুধু মানুষের কাজ করার জন্য আমি পাগল থাকি। কোনো ইল্লিগাল কাজে আজ পর্যন্ত কেউ আমাকে ব্যবহার করতে পারেনি। এবার কে কি করছে তদন্ত উঠে আসবে। কার নির্দেশে দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তোলা হয়েছিল, এই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে রয়েছে রহস্য? সব জেনে শুনেও কি পুলিশ মন্ত্রী এড়িয়ে গেলেন যে খুন হলে হোক, কিছু আমার করার নেই, যা হবে হোক? ওখানে কি তোলাবাজির লড়াই, কোন পক্ষে কে থাকতে পারবেন ঠিক করতে পারেননি বলে কার্যত তৃণমূলের নিজের লড়াইয়ের জের, এবং সেই কারণেই পুলিশের কেউ নিরাপত্তা পান আর কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়। যিনি পুলিশকে বোম মারো বলেছিলেন তার নিরাপত্তা বেড়েছে, যিনি বোম বাঁধতে জানেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তার 2 ডজন নিরাপত্তারক্ষী, আর যিনি খুন হয়ে গেলেন তার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হলো। উত্তর দিতে পারেন একমাত্র যিনি পুলিশ মন্ত্রী, তিনি মমতা ব্যানার্জি, তাকেই উত্তর দিতে হবে। কাকু গেট খুলে নামে, তারপর ওরা কিন্তু আমাদের বাস সাইডে এসে দাঁড়ায়। আমি চিৎকার করি কাকুকে বাঁচাও, কাকুকে বাঁচাও। দীর্ঘদিন ধরে যে মানুষটার গাড়ি চালাতেন, যাকে পৌঁছে দিতেন বিভিন্ন জায়গায়, 2টা জানুয়ারিও একইভাবে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষটাকে চোখের সামনে খুন হতে দেখেছেন। ঠিক কি হয়েছিল সেই সময়? বিভীষিকাময় সেই মুহূর্তের কথা এবিপি আনন্দের সামনে তুলে ধরলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের গাড়ির চালক সুমন রায়। তিনি জানিয়েছেন, 2টা জানুয়ারি বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনের মতো ইংরেজ বাজারের পার্টি অফিসে গেছিলেন দুলাল সরকার। সকাল 11:15 নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের অল্টো গাড়িতে চড়ে মহানন্দা পল্লীতে নিজের কারখানায় যাচ্ছিলেন তৃণমূল নেতা। গাড়িতে পিছনের বাঁদিকের আসনে বসেছিলেন দুলাল। পাইপ ফ্যাক্টরির মোড় ঘুরে গাড়ি থেকে নামেন তৃণমূল নেতা। ডান দিকে তার কারখানা, রাস্তার উল্টো দিকে টোটোর শোরুম। দুষ্কৃতীরা তাড়া করতেই সেই টোটোর শোরুমে ঢুকে যান তৃণমূল নেতা। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। এই মুহূর্তে বাজে ঘড়িতে ঠিক 10:46। ক্যামেরা পার্সন স্বপন মজুমদারকে দেখাতে বলবো, গত বৃহস্পতিবার অর্থাৎ 2 জানুয়ারি ঠিক এই সময় পাইপ ফ্যাক্টরির যে মোড় অর্থাৎ মহানন্দা পল্লী, সেখান থেকে যখন এরকমই একটি গাড়িতে তার ড্রাইভার সুমন রায় দুলাল সরকারকে যখন তার ফ্যাক্টরির দিকে নিয়ে যাচ্ছিলেন, প্লাইউডের কারখানার দিকে, প্রত্যেক দিনকার এটাই তার নির্দিষ্ট রুট ছিল, ঠিক সেই সময় যখন তিনি তার প্লাইউড কারখানার সামনে নামেন, সেই সময় তার ওপরে কিন্তু অতর্কিতে এই হামলা চালানো হয়। এই জায়গাটায় এসে আমরা ডান দিকে ক্রস করেছিলাম, ওই উঁচু জায়গাটাই আমাদের এটা অফিস, দিয়ে ওখানে থেমে যাওয়ার পর কাকু গেট খুলে নামে, তারপর ওরা কিন্তু আমাদের বাস সাইডে এসে দাঁড়ায়। বাস সাইডে এসে দাঁড়ানোর পর আমি গেট খুলি, আমি চিৎকার করি কাকুকে বাঁচাও, কাকুকে বাঁচাও। দিয়ে কাকু ওরা একজন বাইক ঘুরিয়ে নিয়েছে, দিয়ে 3 জন নেমে এসেছে বাইক থেকে। 3 জন বাইক থেকে নামার পর কাকু এবার ওই দোকানটার দিকে দৌড়ে যাচ্ছিল। নিহত তৃণমূল নেতার চালকের দাবি, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি চিৎকার করেন। ততক্ষণে দৌড়তে শুরু করেছেন দুলাল। প্রাণ বাঁচাতে দৌড়ে ঢুকে যান তার কারখানার উল্টো দিকে টোটোর শোরুমে। আমি চিৎকার করি কেউ আসে না, দিয়ে আমি আবার গাড়ি স্টার্ট দিয়ে একটা টোটো আসছিল, আমি ওকে ধাক্কা মারি যাতে ওরা আমাকে ধরতে আসে, তবুও কেউ আসেনি। তখন আমি ওখান থেকে ওই যে বাইকে ওই জায়গাটাতে গাড়ি ফেলে আমি দৌড়াতে এই দোকান ঢুকি, ততক্ষণে ওরা বেরাচ্ছে। দুলাল সরকার গাড়ির ঠিক এইরকম পিছনের দিকে পজিশনে ছিলেন। তিনি গাড়ির এই এরকম একটি দরজা খোলেন, দরজা খুলে তিনি নামেন, এবং সেই সময় একটি বাইকে 4 জন সওয়ার ছিলেন। তারা একদমই কয়েক হাত দূরে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে একজন কিন্তু এই বাইকটি চালাচ্ছিলেন। 3 জনের মুখ কার্যত ঢাকা ছিল। সেই 3 জন তার উপরে প্রথমে গুলি চালানোর চেষ্টা করে, তার মধ্যে একজন সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি রাস্তা পার করে তিনি কিন্তু ঢোকার চেষ্টা করেন। এই হচ্ছে সেই টোটোর যে শোরুমটি রয়েছে, এখানে তিনি এর ভেতরে ঢুকে যান। সেই সময় কয়েকজন কর্মী সেই শোরুমের ভেতরে ছিলেন, এবং সেই সময় বাইকে একজন ছিলেন, কিন্তু বাকি 3 জন হাতে তাদের ছিল আগ্নেয়াস্ত্র। সেই নিয়ে তারা কিন্তু সরাসরি তারা ভেতরে চলে যান, এবং সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। নিহত তৃণমূল নেতার গাড়ি চালকের দাবি, সেই সময় তিনি চিৎকার করে লোকজন ডাকলেও কেউ এগিয়ে আসেনি।
আমি ওখান থেকে ওদের দেখছি কাকু, আমিও দেখছি, গেট লাগিয়ে এবার ছুটতে লাগে। এবার আমি এখান থেকে ওই পার থেকে চিৎকার করছি, তবু কেউ আসে না, তখন কাকু ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার গাড়িটা ফেলে অটোকে ধাক্কা মেরে গাড়িটা ফেলে আমি আবার দৌড়ে যাই। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 2 জন এখনো অধরা। কাটিহারের তিনজন ভাড়াটে খুনি এখানে এসে রেকি করে খুন করছে। 5-10 হাজার টাকা কিছুদিন আগে এই আনন্দপুরের কাউন্সিলর সুশান্ত ঘোষের কাছে হাজারের কথা শোনা যাচ্ছিল, সেসব নয়, 50 লক্ষ টাকায় খুনের বরাত দেয়া হয়েছিল। 50 লক্ষ। নাবতে অনির্বাণ আর কত নিচে নামবে রাজনীতি? না, এর সঙ্গে একটা লাইন আমি জুড়বো যে শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও তিনি ছাড় পাচ্ছেন না। এই রাজ্যের পুলিশই তাকে ঘটনার 2-3 দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার করছে, এবং তার মাথার ওপর কার হাত আছে, বড় মাথা কে আছে, এই নিয়ে জল্পনা আমরা নিশ্চয়ই চালাতে পারি। যদি আদালত গ্রাহ্য কোনো রকম তথ্য প্রমাণ পুলিশ পায়, সেও যে ছাড় পাবে না তার কিছু ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বলে যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কলকাতায়, আমি জানি না কতজন তার নাম শুনেছেন, কিন্তু মালদা জেলার নিরিখে তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দুজনেই অত্যন্ত প্রতিষ্ঠিত, হ্যাঁ, জেলা পলিটিক্স নিয়ে যারা চর্চা করেন প্রত্যেকে নাম শুনেছেন। ঠিক সেইখানে নরেন্দ্রনাথ তিওয়ারির মতো নেতা, তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, তার আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে বলেই তাকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত তো অন্তত এই মামলায় পুলিশকে কি সাধুবাদ দেবে? কি করে সাধুবাদ দিই সুমন? আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে সাধুবাদ দেওয়ার আগে সমরেশ চক্রবর্তীর নামটা। 3 সপ্তাহের ওপর কেটে গেল, তাকে পুলিশ ধরতে পারেনি এখনো। এত করিতকর্মা পুলিশ কিসের জন্য ধরতে পারেনি? কালকে অভিযোগকারী আদালতে হাইকোর্টে রিট পিটিশন করতে হয়েছে। ঠিক এক্স্যাক্টলি এই করিতকর্মা পুলিশ। আসলে যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিকে ধরা হয়েছে, আমি বলবো এটা আই ওয়াশ। আসল কোনো বড় মাথা, আসল কোনো বড় চক্রীকে আটকানোর জন্য এই আই ওয়াশটা তাদের করতেই হয়েছে। তিনি তো নিজে বলছেন আমি চক্রান্তের শিকার হয়েছি, যিনি ধৃত। আচ্ছা, কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, চিন্তা করুন, আমি আজকে কিছু বলার আগেই দুলালবাবু তিনি প্রাণ হারালেন। সুশান্ত ঘোষের কপাল ভালো, যদি সুশান্ত ঘোষ দেখে থাকেন আমি তাকে বলবো আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন, জোর বাঁচান, বেঁচেছেন মশাই। আপনার রেট যদিও ধার্য করা হয়েছিল 15-20 হাজার না 10-15 হাজার জানি না, দুলালবাবুর 50 লক্ষ টাকা। কারণটা কি? তিনি কত টাকা, মানে তাকে সরালে কত টাকার ব্যবসা বাড়তে পারত? যারা মেরেছে সেটা আপনি বলছেন না যে এই বড় মাথা, যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিও বলেন, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও কিন্তু এক কথা শুনেছিলাম, বড় মাথা রয়েছে, বড় চক্রী। সবাই খালি বড় কথা বলে কেন? বড়টা কত বড়, কত তলায়, 12, 13, 14 তলায় থাকে কি? এটা আমার জানতে ইচ্ছা করছে। আর পরিশেষে এইটুকু বলি, যারা এখন তৃণমূল করছেন তারা এখন রাজ্যের মানুষ আর ভয়ভীতিতে নেই। তৃণমূল রয়েছে তৃণমূলের কাছ থেকে ভয়ভীতিতে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেদিন যে মিটিং থেকে এই সিকিউরিটি তোলার বিষয়ে সরাসরি তিরস্কার করেছিলেন। এটা আমি করছি না বা অন্য কেউ করছেন না, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। আর দ্বিতীয় কথা, এই বড় মাথা, দিদি এক সেকেন্ড, বড় মাথার যে অভিযোগ এখানে না তৃণমূলের কেউ তুলছেন, বিরোধী দল হিসেবে বিজেপি বহুবার সিবিআই ইডির যে মামলা হ্যান্ডেল করছে সেখানে তারা বড় মাথার কথা বলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের যে উদাহরণ কেয়াদি দিলেন, সেই মামলা তো রাজ্য পুলিশ করছে না, সিবিআই করছে। তাহলে বড় মাথা যদি থাকে, সিবিআই কি আঙুল চুষছে? নরেন্দ্র মোদী যে বড় মাথাকে বাঁচাচ্ছে, আপনারা নিজেরা একের পর এক সুইসাইডাল গোল করছেন। কি করছে? কতদিন? 10 বছর। শুভেন্দু অধিকারী আপনারা চোর বলেছিলেন। শুভেন্দু অধিকারীকে আপনারা চোর বলেছিলেন। পুলিশ যেটা দাবি করছে যে এই দুজনের নাম বলছেন, নরেন্দ্রনাথ এবং স্বপন শর্মা, এরাই হচ্ছে মূল চক্রী। যদি 50 লাখ টাকা দেওয়া হয়েছিল এটা পুলিশ জানতে পারে, যদি এরা দুজন মূল চক্রী এটা জানতে পারে, তাহলে মোটিভটা কেন পুলিশ জানতে পারছে না? তার মানে এর পিছনে মূল চক্রী যে সে এখনো ধরা পড়েনি। আজকেও চৈতালি দেবী বলেছে আসল দোষীদের বের করতে হবে, অর্থাৎ এর আসল দোষী পেছনে আরো কেউ আছে। তারা হয়তো জানেন কিন্তু তারা বলছেন না। হয়তো যে দোষী সেও বলছেন যে দোষীকে বের করতে হবে। ওই কথা একদম পকেট মারির পর। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে দেখুন সিকিউরিটি তুলে নেওয়ার প্রশ্ন, মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি একটা সরকারি অনুষ্ঠান থেকে বলেছেন যে এসপির অপদার্থতার জন্য এটা ঘটেছে, তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। আচ্ছা, যদি পুলিশ মন্ত্রী এসপির অপদার্থকে দায়ী করেন, সেই এসপিকে নিয়োগ কে করেছিলেন?
এখনো কিন্তু সেই এসপি পদেই আছেন। আমি তো বলছি সেই এসপিকে পদে রেখেছেন কে? তো তাহলে এসপি যদি অপদার্থ হয় তাহলে পুলিশ মন্ত্রী তার থেকে অপদার্থ নন? তো পুলিশ মন্ত্রী এই পদে থেকে এসপিকে অপদার্থ বলেন কোন অধিকারে? তিনি পদত্যাগ করার পর বলতে পারেন। জানুয়ারির দ্বিতীয় দিন মালদায় খুন হন দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার। যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলেরই আরেক দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আর দুলাল সরকার খুনের ঠিক আগের দিন অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের একদা তাজা নেতা আরাবুল ইসলামের সঙ্গে তৃণমূলের বর্তমানের ভাঙড়ের বেতাজ বাদশা শওকত মোল্লার দ্বন্দ্ব ঘিরে। আর ভাঙড়ের আধিপত্যের হ্রাস নিয়ে এই দুই নেতার লড়াই যে থামার নয় তার প্রমাণ ফের মিলল। ফের আরাবুল বনাম শওকত গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত হল এলাকা। এবার পঞ্চায়েত সমিতির অফিসেই তুমুল বচসা, ধাক্কাধাক্কি। একে অপরের দিকে তেড়ে গেলেন তৃণমূলেরই নেতা কর্মীরা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস। আরাবুল গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে, গালাগালি করবে না বারণ করা, এই নিয়ে তারা উত্তেজিত হয়ে এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি। আরাবুল ইসলাম মহামান্য হাইকোর্টের নির্দেশে বোলাকে উঠছে। বোলাকে উঠার পর উনি অ্যান্টি সোশ্যাল, সমাজের অ্যান্টি সোশ্যাল নাম করা অ্যান্টি সোশ্যাল খুনি, ওনাদেরকে নিয়ে ওঠার পর আমরা আসছি, আমাদের ছেলেদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরাবুল ইসলাম ভাঙড়ে যেদিন থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশে উনি এসছেন সেই দিন থেকে অশান্তি করার চেষ্টা করছে। ভাঙড়ে আইএসএফ কর্মী খুনের মামলায় গত বছর ফেব্রুয়ারি থেকে প্রায় 7 মাস জেলবন্দি ছিলেন আরাবুল ইসলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ফের নতুন করে প্রকট হয়ে ওঠে আরাবুল বনাম শওকতের দ্বন্দ্ব। আরাবুলের অনুপস্থিতিতে পঞ্চায়েত সমিতির অফিসে নেম প্লেট সরিয়ে তার ঘরই দখল হয়ে যায়। একদা তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা পঞ্চায়েত সমিতির সভাপতিকে খোলা আকাশের নিচে টেবিল চেয়ার পেতে কাজ করতে হয়। বর্তমানে সেই ঘরে বসেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী সোনালী বাছার ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনও আরাবুল বনাম শওকতের লড়াইয়ের রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। দলের ঝান্ডা তোলা নিয়ে দুই শিবিরের গন্ডগোল গড়ায় মারপিট ভাঙচুর পর্যন্ত। একদা গড় ভাঙড়েই হামলার মুখে পড়েন আরাবুল ইসলাম। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার গাড়ির উইন্ডস্ক্রিন, ভাঙচুর করা হয় তার অনুগামীর গাড়িতেও। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে। এবার দুপক্ষের সংঘাতে পঞ্চায়েত সমিতির অফিসেই তুলকালাম কাণ্ড। মুখ্যমন্ত্রী তো কার্যত লাইসেন্স দিয়ে দিয়েছেন। ওই যে ইনফোসিসের প্রোগ্রামে যেদিন গেছিলেন সেদিন শওকতকে পাবলিকলি শিল্পপতিদের সামনে বলেছিলেন যাতে অশান্তি না হয় সেটা দেখার দায়িত্ব শওকতের। শওকত শান্তি রক্ষা করবে, শান্তি রক্ষা করতে গেলে শওকতের বাহিনী আরাবুলকে পেটাবে, না হলে আরাবুলের বাহিনী শওকতকে পেটাবে। এটাই তো তৃণমূল। মালদায় দিনে দুপুরে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে জেলা তৃণমূলের সহ সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে। টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে লড়াইয়ের জেরেই কি খুন? এই প্রশ্নের আবহেই এবার দুই বর্ধমান জেলার 3 তৃণমূল নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। তারা হলেন আসানসোল পুরসভার 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ। 2022 নভেম্বরে বালি বোঝাই লরির ধাক্কায় 2 তৃণমূল কর্মীর মৃত্যুর পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অশোক রুদ্র। তখন তিনি দাবি করেছিলেন বালি চুরি নিয়ে সরব হওয়ায় তার নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। সেই অশোক রুদ্রকে ফের পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। কেনই বা আমার উঠেছিল আর কেনই বা আমাকে আবার দেওয়া হলো,
এটা প্রশাসন বলতে পারবেন। পরিবার এবং ঘনিষ্ঠ জনেরা বলে যে একটু সাবধানে থেকো, তারা চিন্তায় থাকতে না তুমি। সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকেও। আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ, বিভিন্ন সময় তার সঙ্গে আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের বর্তমান সভাপতির দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রামকৃষ্ণ ঘোষকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। রাজনৈতিক মতাদর্শের মতবিরোধ হওয়াতে কোথাও কর্মীরা কোথাও বিক্ষোভ আচরণ করেছেন, সে জায়গায় দলের হস্তক্ষেপে আবার তারা এই জায়গায় এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিম ও পূর্ব বর্ধমানের এই নেতাদের হঠাৎ করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়লো? কাদের থেকে তাদের প্রাণ সংশয়? কি কারণে প্রাণ সংশয়? এই পশ্চিমবঙ্গ সরকার তা জানে যে যত নেতারা আছে তারা টোটালটাই দুর্নীতিগ্রস্ত, তারা সমাজবিদের সঙ্গে যুক্ত, লুটেদের সঙ্গে যুক্ত, কারমানির সঙ্গে যুক্ত, কেউ লোহা, কেউ বালি, কেউ গরু, কেউ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব শিকার। একের পর নেতারা আমাদের হত্যা হচ্ছে, গুলি করছে, খুন করে দিচ্ছে, তাই তারা এখন দেহরক্ষীর চেষ্টা করছে। থানাগুলোতে কার্যত প্রায় লোক নেই, আর প্রতিদিন নতুন নতুন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাউকে 1 ডজন, কাউকে 2 ডজন নিরাপত্তা রক্ষী দিতে হচ্ছে। আর তৃণমূলের নেতারা XY এর সঙ্গে লড়াই করছে, দুজনেই দুজনকে খুন করবে বলে ভয় পাচ্ছে এবং তৃণমূল দল তাতে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আরে মুখ্যমন্ত্রী রাজ্যের সামলাবেন পরে, আগে তৃণমূল দলটাকে সামলান। প্রত্যেকের বিরুদ্ধে খুনের জন্য ঘুরে বেড়াচ্ছে।